পোস্ট অপারেটিভ পেইন এ বিষয়ে আমাদের আছে সচেতনতার অভাব। সঠিক সচেতনতার অভাবে অপারেশন পরবর্তী সময়ে রোগীরা ভোগেন নানা ধরনের জটিলতায়। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের এই আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RTVর চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই নেভিয়ান। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর রিতারানী পাল। আমার সাথে স্টুডিওতে আছেন একজন বিশেষ অতিথি, ডাক্তার আসাদুল্লাহিল গালিব, MBBS FCPS সার্জারি, সহযোগী অধ্যাপক সার্জারি, খুলনা মেডিকেল কলেজ হসপিটাল খুলনা, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট ও কোলোরেক্টাল সার্জন। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। আমাদের আয়োজনে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমাদের আজকে টপিক সার্জারি রিলেটেড পেইন এর কারণ, নিয়ন্ত্রণ এবং নিরাপদ ব্যবস্থাপনা সম্পর্কে। প্রথমেই আপনার কাছে জানতে চাইব, সার্জারির পরে পেইন কেন হয়? এটা কি স্বাভাবিক স্যার? অপারেশন পরবর্তী বা পোস্ট অপারেটিভ, এখানে ব্যথাটা একেবারেই স্বাভাবিক। কারণ অপারেশন মানে হলো টিস্যু ইনজুরি থাকবে, কম হোক বেশি হোক সেটা থাকতেই হবে। এই টিস্যু ইনজুরির কারণেই মূলত পেইনটা হয়। পরবর্তীতে কিছু নিয়ম কিংবা ওষুধ ব্যবহারের মাধ্যমে পেইন কিছু থাকবেই, কিন্তু এটাকে কমিয়ে আনতে হবে এবং একটা সহনীয় মাত্রায় বা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে, এটাই আমাদের কাজ। স্যার, পোস্ট অপারেটিভ পেইন কতদিন পর্যন্ত থাকতে পারে? অপারেশন পরবর্তী বা পোস্ট অপারেটিভ পেইন বা ব্যথা সেটা আসলে এটা স্বাভাবিক। কারণ অপারেশন পরবর্তীতে এটা নির্ভর করে আসলে কি অপারেশন হয়েছিল, কত সময় লেগেছিল, কি কারণে হয়েছিল, এবার এমার্জেন্সি অপারেশন নাকি রুটিন কোনো অপারেশন, এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। তো মূলত অপারেশন পরবর্তী ব্যথা কিছু হবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের কিছু দায়িত্ব আছে, বিং এ ফিজিশিয়ান বা ডক্টর বা সার্জন হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। দায়িত্বটা হলো যে আমাদের এই পেশেন্টটাকে সহনীয় মাত্রায় ব্যথা বা আমাদের পেইনটাকে কমায় নিয়ে আসতে হবে। সেটার জন্য পেশেন্টকে অ্যাওয়ারনেস আমরা একটা বলতে পারি, তার কিছু রুলস ফলো করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো কিছু ড্রাগ, অ্যাডিকুয়েট ড্রাগ দিতে হবে এবং পরিপূর্ণ মাত্রায় দিতে হবে। এগুলো যদি আমরা দিতে পারি তাহলে দেখা যাবে যে একটা সহনীয় মাত্রায় আমরা নিয়ে আসতে পারবো, পেশেন্টের আউটকামটাও ভালো হবে এবং পেশেন্টের আর্লি মোবিলাইজেশন বলি এবং পেশেন্টের জন্য ফিডিংটাকে আর্লি করা বলা যেতে পারে, অথবা অপারেশন টাইমটাকে যদি আমরা কমায় নিয়ে আসতে পারি, অথবা মিনিমাল অ্যাক্সেস সার্জারি বা কম ইনজুরি করে যদি আমরা সার্জারিটা করতে পারি, তাহলে দেখা যায় পোস্ট অপারেটিভ পেইনটা কমায় নিয়ে আসা সম্ভব। এবারে আমি জানতে চাইব, মেজর সার্জারি এবং মাইনর সার্জারির মধ্যে পেইনের ইন্টেন্সিটি কি ভিন্ন হয়? আসলে নির্ভর করে আমার টিস্যুটা কী পরিমাণ আমরা ইনজুরি করছি। মেজর সার্জারিতে কী হয়, মেজর সার্জারিতে আমাদের বেশি পরিমাণ কাটতে হয় বা আমাদের যে ইনসেশন লাইনটা বেশি সময় বা টিস্যুর ইনজুরি পরিমাণটা বেশি, যার কারণে এই যে আমরা যদি প্রোস্টাগ্ল্যান্ডিন বলি বা এই যে প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে কিন্তু মূলত পেইনটা হয়। তা বেশি ইনজুরি হলে প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণটাও বাড়ে, ফলে পেইনের পরিমাণটা বাড়ে, ইন্টেন্সিটিটা বাড়ে। এটা বর্তমান দিনের মডার্ন সার্জিক্যাল কিছু টেকনিকের কারণে বলি আমরা যদি বলি মিনিমাল ইনভেসিভ সার্জারি বা মিনিমাল ইনভেসিভ সার্জারি যেটা হোক, সেটার কারণে দেখা গেলে আমাদের ট্রমাটাকে আমরা কমায় নিয়ে আসতে পারছি। ফলে এখন এই মেজর সার্জারিও এখন মাইনর সার্জারিতে রূপান্তরিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ। সার্জারির পর পেইন কন্ট্রোল না করলে সেক্ষেত্রে কি কোনো জটিলতা হতে পারে? এটা হচ্ছে যে আমি আপনাকে বলি, যদি মনে করেন একটা অপারেশন হলো, প্রথমত হলো ভীতি থাকে যে অপারেশন পরবর্তী ব্যথা হবে কিনা। আপনার ব্যথা যদি অ্যাডিকুয়েট যদি বেশি হয় তাহলে পেশেন্ট পরবর্তী মোবিলাইজেশন হবে না। আমরা বলি যে আর্লি ফিডিং, আর্লি মোবিলাইজেশন, তাহলে লেস পেইন, তিনটা কথা বলা হয়। যদি আপনি তাকে ফিডিংটাকে আগায় দিতে পারেন, মোবিলাইজেশন দ্যাট মিনস মুভমেন্টটাকে যদি বাড়ায় দিতে পারেন, তাহলে তার পেইনের পরিমাণটা কমে আসবে। কিন্তু কথা হচ্ছে একজন মানুষ কখন কনফিডেন্ট পাবে? প্রথমবার মনে করেন অপারেশন পরবর্তী হাঁটতে গেল, হাঁটতে যখন যাচ্ছে সে যদি পেইন ফিল করে তাহলে সে হাঁটবে না। এই যে ব্যথাটা তার মনের মধ্যে একবার ঢুকে গেলে এরপর সে আর নেভার সে আর মুভ করবে না। পরবর্তীতে পেইনের পেশেন্ট আপনি যদি অ্যানালজেসিয়া যেগুলো আমরা দেই সে যদি বাড়ায়ও দিই, তারপরে দেখা যাচ্ছে সে আর এই সাহসটা সে আর পাবে না। এই জন্য আমাদের দায়িত্ব হলো যে প্রথম থেকেই ফ্রম দ্য একেবারে অ্যানাস্থেটিক পিরিয়ডেই আমরা তাকে অ্যানালজেসিয়াটা দিব। এটা ডিপেন্ড করবে যে আমি কোন অ্যানালজেসিয়া দিব, সেটা নির্ভর করবে। আমি এক কথায় যদি বলি, এটাকে বলা হয় চারটা শব্দটি আমি ইউজ করি, সেটাকে বলি TTMP, দ্যাট মিনস ট্রান্সডাকশান, ট্রান্সমিশন, মডুলেশন অ্যান্ড পারসেপশন। এই চারটা শব্দকে যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যায় টোটাল পেইন ম্যানেজমেন্টটাকে এখানে ম্যানেজ করা সম্ভব। ট্রান্সডাকশন মিন হলো, আমি এটা যদি আপনাকে বোঝাই বলি, দর্শকদের জন্য বোঝাই, মানে একটু মেডিকেল টার্মটা মনে আমরা অ্যাভয়েড করলে বেটার এখানে। সেটা হচ্ছে ট্রান্সডাকশন মিন হচ্ছে যেই আপনার যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা তৈরি হচ্ছে, এই তৈরি হওয়াটা কমাইতে হবে। সেটা আমাদের কাজ করে কি, আমাদের কাজ করে NSAIDs যে ড্রাগগুলা,
এখানে অনেক বিভিন্ন যে কিটোরোলাক্স আছে, ডাইক্লোফেনাক সোডিয়াম আছে বা আদার্স যেগুলো আমরা এনএসএইডস এক কথা যদি বলি সেক্ষেত্রে আমরা ইউজ করি। তারপরে ট্রান্সমিশন আমরা কি করি, পরবর্তী দেখা যায় আমরা লোকাল অ্যানাস্থেটিক যেগুলো ইউজ করি এগুলো কি হয়, এটাকে ট্রান্সমিশনটা বন্ধ করে দেয়, পেইনটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা বন্ধ হয়। এরপরে আমাদের কি হচ্ছে, আমরা ইউজ করি কি হয়, মরফিন টাইপের যেগুলো ড্রাগস যেগুলো আছে, অপয়েড টাইপের যে ড্রাগগুলো আছে এগুলো কি করে, এগুলো কাজ করে মডুলেশন, দ্যাট মিনস হলো আর একটা হলো পারসেপশন, এই দুইটা জায়গায় কমায়। এই চারটা জায়গার যে কোনো জায়গাতে আমরা বলি যে কম্বাইন্ড অ্যানালজেসিয়া দিতে হবে, তাহলে তার পেইন কন্ট্রোলটা বেটার হবে, ফলে তার আর্লি তার কনফিডেন্টটা সে ফেরত পাবে, তার আর্লি মোবিলাইজেশন হবে, তার আর্লি ফিডিং হবে, তার আউটকামটা বেটার হবে। খুবই সুন্দর করে বলেছেন। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো, পোস্ট অপারেটিভ পেইন কি উন্ড হিলিংয়ে কোনো প্রকার প্রভাব ফেলতে পারে? যদি পেইন না হয় তাহলে তো আলটিমেটলি কিছু আপনাকে ইনফ্লামেশন হইতে হবে। ইনফ্লামেশন মিন্স পেইন। তো ইনফ্লামেশন না হলে কিন্তু আপনার হিলিং হবে না। কিছু পেইন যদি না হয় তাহলে বুঝতে হবে যে আমি বলি সামথিং প্রবলেম হিসেবে কিন্তু বেদনা হিলিংয়ের জন্য তাকে কিছু ইনফ্লামেশন লাগবেই। এই ইনফ্লামেশনটা কমপ্লিটলি বন্ধ করা যায় না, বরং এটা একেবারে কমপ্লিট বন্ধ করলে সেটাও ক্ষতির কারণ। কিন্তু আমাদের কিছুটা ইনফ্লামেশন না হলে হিলিংটা হবে না কিছু, তবে সেটা যেন আপনার টলারেবল পর্যায়ে থাকে। এই জন্য আমি যেটা আপনাকে বলছিলাম যে আমাদের অ্যানালজেসিয়া কমপক্ষে মাল্টিমোডাল অ্যানালজেসিয়া বলা হয়, কয়েকটা জায়গায় যেন আমাদের কাজ করে, মিনিমাম 2 টাইপস। যেমন আমি আপনাকে বলি আমরা যদি কম্বাইন্ড অ্যানালজেসিয়া ইউজ করি, এটা এরকম হইতে পারে, যদি আমি আপনাকে বলি আমরা যে লোকাল যে জায়গাটাকে আমরা অপারেশন করেছি ওই জায়গায় আমরা লোকাল অ্যানালজেসিয়াগুলো দিলাম বা লোকাল অ্যানাস্থেটিক যেগুলো আছে সেটা দিলাম, এর সাথে যদি আমরা এনএসএইচ দিই তাহলে হতে পারে, অথবা এনএসএইচ যেগুলো আছে সেগুলোর সাথে যদি আমরা মরফিন বা এগুলো প্যাথিডিন টাইপের যে ড্রাগগুলো আছে তাহলে কম্বাইন্ড অ্যানালজেসিয়া দিলে তার জন্য সবসময় আউটকামটা বেটার হয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করে পেইন কিলার নিয়ে। আমরা সবাই ভাবি যে পেইন কিলার কিডনি বা লিভারে কোনো ক্ষতি করে দেবে বা স্টোমাকের উপরে এর কোনো ইফেক্ট পড়বে, এই বিষয়ে আপনার মন্তব্য যদি আমাদেরকে একটু বলতেন। কথা যদি বলি, যার কিছু অ্যাকশন আছে তার কিছু সাইড ইফেক্টও আছে, তো ভালো কাজ যে করে তার কিছু ইফেক্ট, কিন্তু আমাদের কথা হলো সবসময় আমাদের অ্যাডিকুয়েট ডোজ এবং সেটা যেন কোন ধরনের পেশেন্টকে আমরা ইউজ করছি সেটা তো আমাদের চুজের ব্যাপার আছে, এবং কোন ধরনের ড্রাগ আমরা ইউজ করছি সেটাকে আমাদের ইউজ করতে হবে, সেটাকে আমাদেরকে আগে থেকেই অ্যাসেস করে নিতে হবে। যদি বলি কোনো পেশেন্টের কিডনির কোনো প্রবলেম আছে তাহলে তো আমরা তাকে এনএসএইচ দিব না, তখন তো আমাদের কী করতে হবে, তখন আমাদেরকে মরফিন টাইপের যেগুলো ড্রাগস আছে অথবা অপয়েড টাইপের যে ড্রাগগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে হবে। ইভেন তখন আমরা প্যারাসিটামলটাকে তখন ড্রাগ হিসাবে ইউজ করতে পারি, কিন্তু যদি যার কিডনি ফাংশন ঠিক আছে তার জন্য তো আমাদের এনএসএইচ ইউজ করার কোনো অসুবিধা নাই। অথবা তখন আমাদের কি করা লাগবে, তখন আমাদের হয়তো লোকাল যে অ্যানাস্থেটিক্স যে ড্রাগগুলো আছে সেগুলোকে আমরা এডিকুয়েটলি ইউজ করতে পারি। এজন্য ভয় তো আসলে এটার ভয় না, এটা প্রিকশন। ভয় মিনস হলো যে হ্যাঁ আমার দিলেই এটা হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। যদি একটা পেশেন্ট স্বাভাবিক থাকে, তার রেনাল ফাংশন যদি ঠিক থাকে তাহলে ভয় পাওয়ার কিছু নাই। তবে হ্যাঁ, তারপরেও আমাদের এডিকুয়েট ডোজে যেন আমরা দিতে হয়, আমরা যেন ওভারডোজ করে না ফেলি, বা আমাদের যতটুকু প্রয়োজন সেটাকে যেন আমরা ইউজ করি, তাহলে কোনো অসুবিধা নাই। এটা আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার, ভয় পাওয়াটা নাই। কিছু রোগী থাকে যাদের ইনডোর অ্যাডমিশনের প্রয়োজন হয় না, যে কোনো অপারেশনের জন্য আমরা ডে কেস হিসাবে অপারেশন করি, সেই পেশেন্টগুলো বাড়িতে গিয়ে কিভাবে পেইন ম্যানেজমেন্ট করবে? এটা তো পেশেন্টকে আগে নলেজ, তাকে আগে এডিকুয়েটলি বোঝাতে হবে আপনি গিয়ে কী করবেন। এবং আরেকটা ব্যাপার, এক্ষেত্রে তাকে প্রিকশন নেওয়া দরকার, সে বাসায় যেন একা থাকে, এরকম জায়গাগুলোতে কিন্তু আমরা এটাকে অ্যালাউ করি না। আগে যে ডিজিজগুলোতে অপারেশনের পরে থাকা লাগতো এখন কিন্তু এটা প্রয়োজন না। আমরা বলি কী করবো, এখনকার টার্ম এসেছে ডে কেস সার্জারি। ডে কেস সার্জারি মানে হলো আপনি অ্যাডমিশন হলো, অপারেশন হলো, উইদিন 24 আওয়ার্স সে আবার বাসায় চলে যাবে। তবে কি হবে, যদি কোনো প্রবলেম হয় সে যেন কন্ট্যাক্ট করতে পারে, যে কোনো ডাক্তারের সাথে সে যেন কমিউনিকেট করতে পারে। যদি কমিউনিকেট করতে পারে তাহলে এটা কোনো অসুবিধা না, এটা ভয় পাওয়ার কিছু নেই। তবে আমাদেরকে বলতে হবে যে আপনার এই ডোজ, এইভাবে আপনি ওষুধগুলো খাবেন, এইভাবে ব্যবহার করবেন। ওষুধের তো বিভিন্ন ফরম্যাটে আছে, যেমন আপনি ইনজেক্টেবল ফরম্যাটে আছে, আমরা এটাকে বাড়িতে কিন্তু আমরা ইনজেক্টেবল ফরম্যাটে অ্যালাউ করি না। আমরা কী করি, সাবজিটরি কিংবা ওরাল ফরম্যাটে আমরা ইউজ করতে পারি। তাহলে উনি কী করবেন, উনি হয়তো বাড়িতে ওরাল ফরম্যাটে ওষুধগুলো খাবেন অথবা সাবজিটরি ইউজ করবেন। যদি কোনো প্রবলেম সে ফিল করে তাহলে সে যেন ডাক্তারকে কমিউনিকেট করতে পারে, এই সুযোগটাকে তাকে দিতে হবে, এবং তাকে কন্টিনিউয়াস এই কমিউনিকেশনের সুযোগটা যদি থাকে তাহলে সে বাড়িতে বসে ইউজ করতে পারে। ধন্যবাদ। সার্জারির পরে পেইন মেডিসিন কতদিন পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত? এইটা আসলে পেইন মিনস হলো ডিমান্ড বেস, সবার জন্য ব্যথা একরকম হয় না। আপনি একটা কথাই যদি আপনাকে বলি, একজন মানুষের কী হয়, ছোট্ট করে আঘাত করলে দেখা যাবে যে না অনেক বেশি ব্যথা ফিল করছে, আরেকজনে দেখা যাচ্ছে না, বিভিন্ন আপনি মুভিতে দেখতে থাকবেন যে মুভিতে দেখা যাচ্ছে যুদ্ধের সময় একটা লোকের পা কেটে যাচ্ছে তখন সে পেইন ফিল করছে না। ইটস ডিপেন্ডস অন। এই জন্য এই পেশেন্টকে যদি কেউ আর্লি আপনি যেটাকে বোঝাতে পারেন, যদি তার দেখা যাচ্ছে যে ইনফ্লামেশন যদি আপনি এই সার্জারির ক্ষেত্রে বলেন,
যতদিন পর্যন্ত আপনার এই ইনফ্লামেশনটা থাকবে ততদিন পর্যন্ত ব্যথাটা থাকবে। তার মধ্যে দেখা যাবে যে ফার্স্ট 72 আওয়ার্স পর্যন্ত ব্যথাটা একটু বেশি থাকে, ফার্স্ট ডেতে একটু বেশি, সেকেন্ড ডেতে এরপরে কমতে থাকে, এরপর আস্তে আস্তে কমতে শুরু করে। আর কিন্তু আপনি যদি প্রথম দিকে আবার এডিকুয়েট ডোজ ব্যবহার না করেন তাহলে কিন্তু পরবর্তীতে ব্যথাটা আরও বাড়বে। এই জন্য আমাদের দায়িত্ব হলো প্রথম থেকেই যেন সে অ্যাডিকুয়েট ডোজ পায় ফ্রম দ্য অ্যানাস্থেশিয়া থেকে যখন সে জেগে উঠবে তখন যেন সে পেন ফিল না করে, কখনোই যেন সে পেইনটা ফিল করে না। এখন তো আরও একটা সিস্টেম আসছে, সেটাকে বলা হয় পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া, মানে পেশেন্ট পেইন ফিল করলে একটা ডোজ সে নিজের মতো করে নিতে পারবে। বড় বড় হসপিটালগুলোতে এখন এই ব্যবস্থাটা চালু হয়েছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট নিয়ে আপনি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদেরকে দিলেন সেটা আমার জন্য এবং আমার দর্শকদের জন্য অত্যন্ত বেশি উপকারী। আপনার কাছ থেকে এই বিষয়ে আমরা আরও বেশি তথ্য জানতে চাই, তবে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। দর্শক, আপনারা দেখছেন RTVর চিকিৎসা বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়ান। অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে স্বাগতম জানাই RTVর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মেডিক্যাফে, পাওয়ার্ড বাই নেভিয়ান। স্যার, এবারে আপনার কাছে জানতে চাই, পোস্ট অপারেটিভ পিরিয়ডে কি শুধু পেইন কিলারই যথেষ্ট নাকি অন্য কোনো সাপোর্টিভ মেজার দরকার হয়? আমি আগেও আপনাকে বলেছি যে আসলে নির্ভর করে আসলে কী অপারেশন হয়েছে। যদি আমরা একটা কাজ করি, আমাদের বিশেষ করে যদি আপার অ্যাবডোমেনের বা থোরাসিক কোনো অপারেশন হয়, সেক্ষেত্রে আমাদের রেসপিরেটরি ফিজিওথেরাপি, দ্যাট মিনস নিঃশ্বাস বড় বড় করে নেওয়া, কারণ এই মুভমেন্টটা স্বাভাবিক দরকার হয়। তা না হলে আমাদের বেজেলেটিলিকট্রিক্সিস ওই জায়গায় কিছু একটা কনজেশনের মতো হয়, সেখান থেকে কিন্তু আমাদের পোস্ট অপারেটিভ নিউমোনিয়া হতে পারে। এই জন্য কী হবে, আমাদের রেসপিরেটরি ফিজিওথেরাপি, দ্যাট মিনস বড় বড় করে শ্বাস নিতে হবে যাতে এই জায়গাগুলো কনজেশন না হয়, বাতাস অ্যালভিউলাইগুলো যেন ফুলে যায় এবং যেন ইনফেকশনের যে সাবস্টেন্সগুলো এখানে যেন মানে এটাকে বলে নিচের দিকে যেন জমা হতে না পারে। এটা হলো মূলত। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বলেছি আর্লি মোবিলাইজেশন অ্যান্ড আর্লি ফিডিং। যদি কোনো ইন্টেস্টিনাল কোনো সার্জারি হয়, এটা যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে আমাদের কথা হলো আমাদের আর্লি মোবিলাইজেশন, আর্লি ফিডিং, আর একটা জিনিস হলো যে রেসপিরেটরি ফিজিওথেরাপি, এগুলোকে আমাদের কন্টিনিউ করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে এই পেশেন্টগুলোর দ্যাট মিনস অন্য যে কোনো পেশেন্টের চেয়ে একটু আর্লি রিকভারি হবে এবং আর্লি তারা মোবিলাইজ করতে পারবে এবং স্বাভাবিকের চেয়ে অন্যদের চেয়ে যতটুকু সময় লাগবে তার আরও অল্প সময় তারা ব্যাক টু হোম নতুন করে তার কাজে ফিরে যেতে পারে। কোন ধরনের পেইন সার্জারির পরে স্বাভাবিক এবং কোন ধরনের পেইন রোগী ফিল করলে তাকে ইমার্জেন্সিভাবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে? এটা হলো যে কোনো অপারেশনের পরেই তো কিছু ব্যথা হবে। ব্যথাটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আনবেয়ারেবল, কখনো কখনো কিছু কমপ্লিকেশনের কারণে হতে পারে, ওই জায়গাটা লোকাল হেমাটোমা হতে পারে। তারপরে হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো কারণে আমাদের এই যে ডোজটা আমরা দিচ্ছি সেটা মিসিং হতে পারে। তারপরে হচ্ছে যে আমরা যে ডোজটা দিচ্ছি তারপরে সবার জন্য দেখা যাচ্ছে একরকম না, তখন তাকে আমাদের যেটা করতে হয় সেটা হলো অপয়েড টাইপের অ্যানালিসিস, সেগুলো আমরা দিই। এটাই হচ্ছে মূল কথা। আর একটা কথা হলো যে যখন দেখা যাচ্ছে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে তখন পেইনটা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ওই জায়গাটাতে ইভেন আমরা কি হয় যতটুকু আমরা এডিকুয়েট ডোজ দিচ্ছি তারপরে সেই পেশেন্টটা কাজ করছে না, তখন ইন দ্য মিন টাইম যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা একটা অ্যাডিশনাল ডোজ কিন্তু আমরা ইউজ করতে পারি। সেটা হচ্ছে বিষয়। এটা নির্ভর করবে হলো আমরা পেশেন্টকে অ্যাসেস করি আসলে। আর পেশেন্টের পেইনের জন্য একটা স্কোর আছে, সেই স্কোরটাকে যদি আমরা সহজে অ্যাসেস করি তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। আর এটা আমরা কোন ধরনের অ্যানালজেসি ইউজ করছি সেটা ডিপেন্ড করছে। এরপর আর একটা জিনিস হচ্ছে যে আমরা অ্যানালজেসি ইউজ করছি ঠিকই, কিন্তু এটা তার জন্য অ্যাডিকুয়েট হচ্ছে, তারপরেও ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে না সব কিছু, তখন মানে এরপরও পেইন দেখা যাচ্ছে থাকছে, তখন আমাদের ওই আমি আগেই বললাম যেটা অপয়েড টাইপের অ্যানালজেসিয়া, যেগুলো আমরা বলি মরফিন বা প্যাথেডিন, এগুলো দিলে তখন ব্যথাটাকে আরও সহজে কমানো সম্ভব। পেইন কিলার সম্পর্কে তো আমাদের অনেকের অনেক ভুল ধারণা আছে, তো কি কি ভুল ধারণা আছে বলে আপনি মনে করেন আপনার প্র্যাকটিসিং লাইফে? আসলে ভুল ধারণা তো আমার কথা হলো যে প্রথম থেকে হলো যে বেশি ব্যথার ওষুধ নেওয়া যাবে না, ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যাবে, এটা একটা মোটামুটি কথা। সব জায়গার কথা হচ্ছে যে এখানে আমাদের আমরা অ্যাডিকুয়েট নিব, কম কিংবা বেশি না। অ্যাডিকুয়েট নিলে দেখা যায় অ্যাডিকুয়েট ডিউরেশন, যে কয়দিন দরকার অথবা অন ডিম্যান্ড ততদিন পর্যন্ত আমরা ইউজ করব। শুধু আমরা যদি বেশি কষ্ট নিয়ে ওয়েট, কেউ বলে যে না ব্যথার ওষুধ নেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে না এটা আমার কিডনি নষ্ট হয়ে যাবে, এই জন্য ব্যথা একটু সহ্য করি। এই বেশি সহ্য করা কিন্তু আবার ভালো না, কারণ এটা আপনার কী হবে, এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে, কারণ আপনার ইনসেনসিটি বাড়িয়ে দিবে, আপনার অ্যাংজাইটিকে বাড়িয়ে দিবে, আপনার লাইফস্টাইলকে হ্যাম্পার করবে, ফলে দেখা যাচ্ছে পরদিন যে সুস্থ হওয়ার কথা সেটা যেন হচ্ছে না। এটা হলো একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হলো এই যে অ্যাকুট পেইন বা অপারেশন পরবর্তী যে পেইনটা, এই পেইনটা দেখা অনেক দিন ধরে পারচেস্ট করছে। যদি আমি ওই সময় এটাকে
মানে অ্যাডিকুয়েট অ্যানালজেসি ইউজ না করি, তো পরবর্তীতে কিন্তু আমার এই ব্যথার এই পিরিয়ডটা অনেক দিন বাড়ায় দিতে পারে, ফলে আমার কষ্টটা কিন্তু অনেক দিন বাড়লো। আরও একটা অসুবিধা আছে, অ্যাকুট পেইনটা তখন ক্রনিক পেইনে রূপান্তরিত হতে পারে, যেটা আমার ভালো হয়ে যাওয়ার কথা ছিল ওটা হচ্ছে না। এই জন্য যে কোনো ট্রমা কিংবা সার্জারির পরবর্তীতে আমাদের অ্যাকুট এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা আমাদের কিন্তু অ্যাডিকুয়েটলি নিতে হবে, পরিপূর্ণ মাত্রায় নিতে হবে, না নিলে কিন্তু এটা দেখা যাবে যে লং টার্ম এই ব্যথাটা পারসিস্ট করতে পারে। তার মানে পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমাদের পেইন কিলার দরকার আছে। আমরা যদি অবশ্যই। সঠিক ডোজে সঠিক মাত্রায় পেইন কিলার নেই তাহলে আমরা অনেকাংশেই সুস্থ থাকতে পারবো। অবশ্যই। এক্ষেত্রে বলা হচ্ছে যে ডায়াবেটিস, হাইপারটেনশন বা বয়স্ক রোগীর ক্ষেত্রে বিশেষ কোনো সতর্কতার কি প্রয়োজন আছে? অবশ্যই, কারণ এটা এই ডিজিজগুলো তো সিস্টেমিক ডিজিজ, আমরা ড্রাগগুলো সিস্টেমে দিচ্ছি, তাহলে আমাদের জন্য এক্সট্রা কোনো ক্ষতি না করে। আর কোন টাইপের ড্রাগগুলো ইউজ করতে হবে সেটা তো আমাদের একটা মানে চিকিৎসকরা এটা ফিল করেন, বিশেষ করে সার্জনরা বা আমরা অ্যানাস্থেটিস্টদের হেল্প নেই, সেক্ষেত্রে অ্যানাস্থেটিস্ট আমাদেরকে হেল্প করতে পারে কোন ধরনের ড্রাগ নিলে আমাদের জন্য। যেমন আমি আপনাকে বলি যদি ইপিডিউরাল ক্যাথেটার করা থাকে, অথবা যদি ওই জায়গায় রিপিটেডলি লোকালি আপনি দেন, তো ইপিডিউরাল ক্যাথেটার করা থাকলে কী হচ্ছে আপনি নিজেও জানেন যে ইপিডিউরাল ক্যাথেটার করা থাকলে ওখান থেকে আমরা ওষুধটা দিচ্ছি, কিন্তু আলটিমেটলি তাকে কিন্তু কোনো সিস্টেমিক ইফেক্ট তৈরি করছে না, ওই জায়গায় সে পেইন কিলার হিসেবে কাজ করছে। এজন্য আমার কাছে মনে হয় এটা ডিপেন্ডস না, এটা টিম ওয়ার্ক, এটা একক সার্জন কিংবা অ্যানাস্থেটিস্ট একজনের না বা মেডিকেল অফিসারের না, আমরা সবাই মিলে একটা টিম ওয়ার্ক হিসেবে ওই পেশেন্টকে অ্যাসেস করে কতটুকু লাগবে, কোন টাইপের লাগবে, এটাকে যদি আমরা সঠিক মাত্রায় কাজে লাগাই তাহলে আমাদের জন্য সহজ হবে আর কি। পেশেন্টের আউটকামটা তো আমাদের প্রত্যেকেরই চাওয়া, একটা পেশেন্ট সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, সেটিও তো আমাদের চাওয়া, সবার টিমেরও তো একই চাওয়া। তো কম্বাইনলি যদি আমরা কাজটা করি তাহলে কাজটা সুন্দর হবে। এই তো সার্জারির পর কখন পেশেন্ট হাঁটাচলা করতে পারবে এবং তার দৈনন্দিন কাজে ফিরতে পারবে? এটা আমি বলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এক্ষেত্রে কি পেইন ম্যানেজমেন্টের কোনো ভূমিকা আছে? কোর্স যদি আপনি ব্যথা ফিল করেন তাহলে পেশেন্ট কেন উঠবে? উঠবে না তো। পেশেন্টকে বলা দরকার আপনি যখন পারবেন, দ্যাট মিনস আমি বলি যদি আপনার পেশেন্ট এটা ডিপেন্ড করবে আমি কোন ধরনের অ্যানাস্থেসিয়া ছিল সেটার উপর নির্ভর করবে, কোন অপারেশন হয়েছিল সেটার উপর নির্ভর করবে। যদি সাপোজ একটা লোকাল অ্যানাস্থেসিয়া, সে পেশেন্ট কেন শুয়ে থাকবে? থাকবে না তো, ওর স্বাভাবিকভাবে চলবে। একটু আগে আপনার সাথে যে কথা বলছিলাম ডেকের সার্জারি, তো কেন সে বসে থাকবে? থাকবে না তো, সে চলে যাবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা ইউজুয়ালি যেটা বলি, যদি জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে বলি, আমার রুটিন প্র্যাকটিসে যদি আমি বলি ল্যাপ্রোস্কোপি কোলেসিস্টেমির কথাই যদি আমি বলি আফটার 6 আওয়ার্স আপনি খাওয়া দাওয়া শুরু করবেন এবং আপনি মুভ করবেন, স্বাভাবিক কার্যক্রম শুরু করবেন। যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি পরদিন থেকে একদম স্বাভাবিক জীবনযাপন করবেন। এটা ডিপেন্ড করছে তো অপারেশনের উপরে। আরেকটা জিনিস, আপনি যদি পেশেন্টকে একবার কনফিডেন্ট দিতে পারেন তাহলে পেশেন্ট শুয়ে থাকবে না, বরং সে বেটার ফিল করবে। বর্তমান সময়ে কি কি আধুনিক বা অ্যাডভান্স পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট পদ্ধতি আছে সে সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। এটাকে আমি আগে বলছিলাম যে পেশেন্ট কন্ট্রোল অ্যানালিসিস, আমরা এটা বলেছিলাম যখনই পেশেন্টটা পেইন ফিল করবে সে যেন একটা ডোজ নিজের মতো করে নিতে পারে। দ্বিতীয় নম্বর আমি আপনাকে বললাম ইপিডিউরাল ক্যাথেটারাইজেশন বলা হয়। এটা একটা পার্ট হলো আপনার ইপিডিউরাল একটা ক্যাথেটার রেখে দেওয়া হবে। ক্যাথেটার মিনস হলো একটা ক্যানুলেশনের মতো, ওই জায়গাটায় আমরা কিছু ড্র্যাগ দেওয়ার মতো, একটা রিপিটেডলি যেন আমরা ড্র্যাগটা দিতে পারি সেরকম। আর এর একটা জিনিস হচ্ছে যে একটা ডোজ মাত্র যেন আবার ওভারডোজ যেন না হয়, সেজন্য আপনার পেশেন্ট কন্ট্রোল অ্যানালিসিসে একটা মাত্র সে ট্রিগার চিপতে পারবে, একবার মাত্র নিতে পারবে। তাহলে পেশেন্ট পেইনও ফিল করলো না, তাহলে পেশেন্টকে ডাকার মতো যে সময় সেটাও দরকার হলো না, আমাদের যে কপারেশনের মধ্যে নার্স ডাকছিলাম আসে না এরকম কথা থাকলো না, সে নিজে একটা নিতে পারবে কন্টিনিউয়াসের মতো। একটা নিলে তো তখন সে ভালো থাকবে। আর রুটিন যেটা ড্রাগ সেটাকে সে কন্টিনিউ করতে পারবে। এভাবেই এখন পেইন ম্যানেজমেন্টে তো আসলে একটা মাল্টিমোডাল, একটা একভাবে বলা যাবে না আপনি কোনভাবে নিচ্ছেন। পেশেন্টকে যে আপনি অ্যাওয়ারনেস করতেছেন এটাও তো পার্ট। সে যদি বুঝে যে আমার এই আর্লি মোবিলাইজেশন আমার ব্যথাটা কমায় দেবে, তাহলে কী করবে? সে আগে ওঠার চেষ্টা করবে। দ্বিতীয়ত কথা হলো সে বড় বড় যেগুলো সে নিঃশ্বাস নিতে পারে, রেসপিরেটরি ফিজিওথেরাপির কথা বলি বা আর্লি ফিডিংয়ের কথা বলি, সমাজে তার একটা বড় ধারণা আছে যত তাড়াতাড়ি খেলে মানে ব্যথাটা বাড়বে না, ব্যাপারটা এরকম না, বরং উল্টাটা। আমরা যদি আর্লি মোবিলাইজেশন, আর্লি ফিডিং অ্যান্ড অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া দিতে পারি তাহলে দেখা যাবে যে এই আধুনিক যে নিয়মগুলো আছে বা যে সকল জায়গাগুলো আছে তার সাথে সাথে এটাকে আমাদেরকে আরও সহযোগিতা করবে। স্যার, পোস্ট অপারেটিভ পেইন ম্যানেজমেন্ট নিয়ে আজকের আলোচনায় আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এ পর্যায়ে আমার যেসব দর্শকদের সার্জারি হবে তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য আপনারা যদি গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন। আমি তো প্রথমে বলতে চাই যে আসলে সার্জারি যেন না হয়। আরও বলি, বিং এ ডক্টর আমার মনে হয় এই পেশেন্ট ফ্রি যে মানে আমরা যদি কোনো পেইন ফ্রি থাকতে পারতাম দ্যাট ইজ বেটার। কারণ আমাকে এই রাতের বেলা একজন মানুষকে কী করে বাসা ছাড়া করে কি পেইন, ব্যথা না হলে একজন রোগী তো আর ডাক্তারের কাছে যায় না। তা আমার মনে হয় এই পৃথিবীটা পেইন ফ্রি থাকুক, আমরা ব্যথামুক্ত থাকি, সেটা হলো একটা কথা।
তারপরেও যখন ব্যথা হয় আমাদের কি করতে হবে, আমাদেরকে অ্যাডিকুয়েটলি যে মানে মনে করেন যে রেজিস্টার্ড যে কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। আর পোস্ট অপারেটিভের ক্ষেত্রে যদি কোনো তাকে আগে কোনো জেনে নেওয়ার মতো একটা জিনিসগুলো থাকা দরকার। আমি মনে করি যে এক্ষেত্রে সবচাইতে ভালো হলো আমার সার্জন এবং অ্যানাস্থেটিস্ট দুজনের সাথে পেশেন্টের কমিউনিকেশনটা দরকার, এবং পোস্ট অপারেটিভলি আমার কী কী সমস্যাগুলো হতে পারে এবং আমি কী কী ওভারকাম করতে পারবো। কারণ আমি এক কথা এখন যদি আমি বলি, প্লিজ কন্ট্যাক্ট ইউর সার্জন অ্যান্ড অ্যানাস্থেটিস্ট, দুজনের সাথে যদি আপনি এই কমিউনিকেশনটা রাখেন তাহলে দেখা যাবে পোস্ট অপারেটিভ পিরিয়ডটা ইভেন্টলেস বা সুন্দরভাবে পোস্ট অপারেটিভ পিরিয়ডে আমরা কাটাইতে পারবো। এটাই হচ্ছে আমার কথা। আর সবচাইতে বড় কথা হলো যে নিজেকে এত এনজাইটির বিষয় না, যে বিষয়ে যিনি ভালো বোঝেন তার পরামর্শ নেওয়া, তার কনসালটেশন নেওয়া, তাহলেই সে বিষয় সুন্দর হবে এবং আউটকামটা বেটার হবে। তাহলে দেখা যাবে পেশেন্ট অ্যান্ড ডক্টর যে গুড রিলেশনশিপটা মেনটেন করা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি আমার দর্শকরা আজকের আলোচনা থেকে অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা দেখছিলেন RTVর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মেডিক্যাফে অনুষ্ঠান পাওয়ার্ড বাই নিভিয়ান। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন।